তুমি অনেক অনেক ভিডিও দেখার পরেও বুঝতে পারছো না কিভাবে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে হবে। আবার যদিও বুঝতে পারছো কার সম্পর্কে কি লিখতে হবে বা কার আধার নম্বর দিতে হবে, কোনখানে দিতে হবে, আর কোনটা না থাকলে ফাঁকা রাখতে হবে, আর ওখানে কি লিখতে হবে, সেগুলো এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছো না। তাই তুমি এই ভিডিওটাতেও আবার ক্লিক করেছো। আমি কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পর আর ফর্ম প্রয়োগ নিয়ে কোনো কথাই থাকবে না। আর এর পরেও যদি তোমার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমি ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ওখানটায় মেসেজ করবে, ছবি পাঠাবে, আমি বুঝিয়ে দেবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা সহজভাবে বোঝাতে আপনাদের সাথে আছি। প্রথমে বলি 13টা ফর্ম নিয়ে কোনো ঝামেলা করবে না, কারণ এই ফর্মটি কোনো ঝামেলা ছাড়াই আমি সমাধান করে দেবো। ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, কিন্তু মনোযোগ দিয়ে দেখলে আমি কথা দিচ্ছি আপনারা আজই ফর্ম প্রয়োগ করে ফেলতে পারবেন, আবার নিজে থেকেই। তো চলুন এবার দেখে নেই প্রথম পেজে কি কি লিখতে হবে। প্রথমে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এটা উপরে লেখা আছে। ওখানে কিছু লেখা আছে যেগুলো তুমি পড়তে পারো, না পড়লেও কোনো সমস্যা নেই। তারপর লেখা আছে যে পারিবারিক পরিচয়, এখানে সবচেয়ে আগে পারিবারিকের প্রধান বা হেড অফ ফ্যামিলির নাম লিখতে হবে। অবশ্যই আধার কার্ডের নাম দেখে দেখে লিখবে। তোমার পরিবারে হতে পারে তোমার স্বামী কিংবা তোমার বাবা, ওনাদের মধ্যে যে প্রধান সদস্য তার নাম এখানে লিখতে হবে। কিভাবে বুঝবেন আপনার পরিবারের হেড কে আছে? রেশন কার্ডের প্রথমে যার নাম উল্লেখ করা আছে তার নামটি এখানে বসবে। এবারে দ্বিতীয় নম্বর জন্ম তারিখ, আপনি ওপরে যার নামটি এক্ষুনি লিখলেন তার জন্ম তারিখ এখানে দিতে হবে। জন্ম তারিখটা যেভাবে আধার কার্ডে লেখা আছে ওইভাবে হুবহু কপি করে তুলে দেবে। তৃতীয় নম্বর পরিবারের প্রধানের লিঙ্গ, আপনার পরিবারের যে হেড আছে তিনি কি পুরুষ না মহিলা, ওই হিসেবে আপনারা ওই বক্সে টিক চিহ্ন মারবেন। 4 নম্বর পরিবারের প্রধানের আধার নম্বর, ওখানে পরিবারের প্রধানের নাম্বার বসিয়ে দেবে। 5ম নম্বর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি থাকে তাহলে লিখবে, না হলে লেখার দরকার নেই, শুধুমাত্র ওখানে লিখে দেবে নট অ্যাপ্লিকেবল। 6 নম্বর পরিবারের সদস্য সংখ্যা, ওখানটায় শুধু 5 জন থাকলে শুধু 5 লিখবে, আর 6 জন থাকলে শুধু 6 লিখবে। ওখানে কোনো বাংলায় লিখবে না, শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। আপনার রেশন কার্ডে কতজন সদস্য যোগ করা আছে ওই হিসেবে ওখানে সংখ্যা বসবে, না হলে বাদ বাকি জনকে ধরে লিখবে না। 7 নম্বর ঠিকানা, তোমার ভোটার কার্ডের পেছনে যে ঠিকানা বলে লেখা আছে ওই ঠিকানাটাই ওখানে তুলে দেবে, তাহলে এখানের কাজ হয়ে যাবে। 8 নম্বর যোগাযোগ নম্বর, পরিবারের প্রধান সদস্যের আধার কার্ডের সঙ্গে যুক্ত যেই মোবাইল নম্বরটি আছে ওই মোবাইল নম্বরটি এখানে বসাতে হবে। 9 নম্বর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। পরিবারের প্রধান যে লেখা আছে ওখানে পরিবারের প্রধানের নাম লিখবে, যেটা তুমি ওপরে একটু আগে লিখলে। তারপর সদস্য 1 যে রেশন কার্ডের যে পরের যে নামটা তার নাম ওখানে লিখবে, আর তার ডিটেলসটা ওখানে ফিল আপ করবে, যেমন জন্ম তারিখ, নাম, লিঙ্গ। এবারে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্কটা কি, স্ত্রী নাকি পুত্র নাকি পুত্রবধূ, ওটা ওখানে লিখতে হবে। আধার নম্বরটা দিয়ে দেবে যার নামটা এক্ষুনি সদস্য 1-এ লিখলে। এবারে সদস্য 2, তারপরে প্রধানের পর 2 নম্বর সদস্য যেটা রেশন কার্ডের 3 নম্বরে আছে, তার নাম ডিটেলস ফিল আপ করবে, কি সম্পর্ক সেটা লিখবে। এখানে এই সাইটে এটা বলা আছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এই হ্যাঁ 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 এখানে সব হ্যাঁ মারা উচিত নয়, কোন কোন বিষয়টিকে খেয়াল রেখে হ্যাঁতে টিক মারবে। এখানে সদস্য 1 যদি পুরুষ হয় তাহলে উনি আগে লক্ষ্মী ভান্ডার পাননি আর অন্নপূর্ণা আবেদন করতে পারবেন না, তাই এর লাইনে হ্যাঁ মারার কোনো দরকার নেই। যদি প্রধান যদি লক্ষ্মী ভান্ডার আবেদন করতে পারবে তাহলে ওখানে হ্যাঁ মারবে, না হলে হ্যাঁ মারবে না। যদি প্রধান মেয়ে হয়ে থাকে তাহলে লক্ষ্মী ভান্ডার পেয়েছিলে তাহলে ওখানে হ্যাঁতে টিক মারবে, না হলে মারবে না। এবার সদস্য 2 যদি এখানে লক্ষ্মী ভান্ডার পায় বা আবেদন করতে চলেছে অন্নপূর্ণা ভান্ডারে তাহলে ওখানে হ্যাঁতে টিক মারবে। মেন কথা হচ্ছে যারা যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছিল আর অন্নপূর্ণা ভান্ডার পেতে আবেদন করছে তাদের সোজা ওখানটায় হ্যাঁতে টিক মারবে, না হলে মারবে না। আর 5 বছরের কম হলে আধার কার্ডে NA চিহ্নটা দেবে, কারণ সদস্যের নাতি নাতনি যদি 5 বছরের নিচে থাকে, মানে 5 বছর এখনো পূরণ হয়নি, তাদের আধার নম্বরের পাশে NA লিখে দেবে। এবার সেকেন্ড পেজে কি দেখাচ্ছে না, ওই একই সিরিয়াল যেটা রেশন কার্ড দেখে দেখে তোমরা ফর্ম পুরোটা করে নেবে, যতটা রেশন কার্ডে সদস্যর নাম আছে ততটাই। 10 নম্বর পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, প্রথম হেড অফ ফ্যামিলির ব্যাংকের নাম দেবে, যে প্রধান আছে তার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দেবে, IFSC
কোড দেবে। আইএফসি কোডটা তোমার পাসবুক থেকেই পেয়ে যাবে। সদস্য 1 যেরকম তুমি আগের পেজে ফর্ম পূরকটা করলে সেই রকম এটাতেও ব্যাংকের ডিটেলস দেবে। এইভাবে তুমি দ্বিতীয় পেজটিও পূরক করতে পারবে সহজভাবে। এবার আসি 11 নম্বর, এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ যে বাড়ির প্রধান তার ক্রমিক নং দেবে, বিধানসভার ক্ষেত্র এবং অংশের নম্বর দেবে। তুমি যে এসআইআর এর ফর্ম পূরক করেছো ওই ফর্মটির ওপরে লেখা আছে এপিকে নম্বর, তোমার বিধানসভা ক্ষেত্র এবং অংশের নম্বর ওখানে লেখা আছে। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সবকিছুটা পূরক করবে। মনে রাখবে যাদের প্রাপ্তবয়স্ক হয়েছে তাদের কিন্তু এপিকগুলো নম্বরগুলো পূরক করবে, না হলে ছেড়ে দেবে। 12 নম্বর, তোমাদের জাতিটা কি, এসি নাকি এসটি নাকি ওবিসি নাকি অন্যান্য, তারা ওখানে দেখে টিক চিহ্ন মেরে দেবে। এবার রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থেকে থাকে হ্যাঁতে টিক মারবে, যদি না হয় তো নাতে টিক মারবে। 2 নম্বর, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি এখানটার মধ্যে রেশন কার্ডের কোনো ধরন যদি নেই, আপনার রেশন কার্ডের সাথে মিলে, তাহলে ওখানে নাতে টিক মারবে, কারণ এইগুলো সব ডিজিটাল রেশন কার্ড। 3 নম্বর, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। তোমরা যদি মাসে মাসে রেশন পেয়ে থাকো তাহলে এখানে হ্যাঁতে টিক মারবে, না পেলে নাতে টিক মারবে। সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার থেকেও বেশি পাকা বাড়ি রয়েছে? যদি আপনার বাস্তুর মধ্যে 3 বা তার থেকে বেশি পাকা বাড়ি থাকে তাহলে এখানে হ্যাঁতে টিক মারবে, না থাকলে নাতে টিক মারবে। 2 নম্বর, পারিবারিক জমির মালিকানা, আপনি যদি পারিবারিক জমির মালিকানা হয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁতে টিক মারবেন, না হলে নাতে টিক মারবেন। আর যদি তোমার জমি থেকে থাকে তাহলে ওখানে হ্যাঁতে টিক করবে এবং জমির কাগজের জেরক্স এখানে অ্যাড করে দেবে। 4 নম্বর পেজে দেখতে পাচ্ছি। 3 নম্বর, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, আপনার পরিবারে কত কাঠা জমি বা কত বিঘা জমি আছে এখানে লিখতে হবে। 4 নম্বর, যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত কি 4 চাকা গাড়ি আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক মারবে, তাহলে না হলে নাতে টিক মারবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করে লিখবে আর গাড়ির রেজিস্ট্রেশনের নম্বর লিখবে। 5 নম্বর, পরিবার ভিত্তির সদস্যের স্বাস্থ্য বীমা, যদি যে কোনো একটা স্বাস্থ্য বীমার কার্ড থাকে তাহলে ওখানে হ্যাঁতে টিক মারবে, না থাকলে নাতে টিক মারবে। হেড অফ ফ্যামিলি বলতে আপনার বাড়ির প্রধান যে স্বাস্থ্য বীমাটা পায় ওটা বেসরকারি না সরকারি, ওটা দেখেই টিকটা মারবে। যদি সরকারি হয় তো তাহলে সরকারিতে মারবে, আর যদি বেসরকারিতে হয় তাহলে বেসরকারিতে মারবে। এবারে সদস্য 1 বলতে যেটা তুমি আগেই ফর্ম পূরক করে এসেছো যার নাম দিয়ে, ওনার যে স্বাস্থ্য বীমাটা ওটা সরকারি নাকি বেসরকারি ওটা দেখেই ওখানে টিক মারতে হবে। এবারে সদস্য 2, সদস্য 3, সদস্য 4 এগুলো আপনার যে রেশন কার্ডে যতগুলো নাম আছে ওগুলো ওখানে ফিল আপ করবে, যার নেই তার ফিল আপ করার দরকার নেই ওখানে। এবারে আয় বা পেশা, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি করেন তাহলে হ্যাঁতে টিক মারবে, যদি না করে থাকে তাহলে নাতে টিক মারবে। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁতে টিক মারবে, আর যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান কার্ডের নম্বর দেবে। প্রথমে হেড অফ ফ্যামিলির নাম দেবে, যদি প্যান কার্ড নম্বর থাকে তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। এবার সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এবার যেরকম রেশন কার্ড সাজানো আছে সেই হিসেবে তার প্যান কার্ড নম্বর দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। 5 নম্বর পৃষ্ঠা, কর্মসংস্থানের ধরন বলতে পরিবারের প্রধান কি সরকারের কোনো চাকরি করে বা সরকার থেকে কোনো মাসে মাসে টাকা পেয়ে থাকে? বলতে চাকরির টাকা পেয়ে থাকে। যদি দিনমজুরি বা এই যে লাইনের মধ্যে বলতে যেটা করে থাকে, যেই কাজটা করে থাকে ওই কাজটাতে টিক মারবে। বেকার নাকি পরিযায়ী শ্রমিক সেখানে টিক মারবে তোমার লেভেল দেখে। এবারে সদস্য 1 বলে তারপরে যে নাম আছে সে কি কাজ করে বা কাজ করে কিনা এখানে পড়ে পড়ে যেটা কাজ করে সেটাতে টিক মারবে। সদস্য 2 একই রকম, সে কি কাজ করে, সে কি কাজ করে কিনা না বেকার পড়ে আছে এটা টিক মারবে। এরকম সদস্য 3, সদস্য 4, সদস্য 5 টিক মেরে তোমরা ফিল আপ করে নেবে। এবারে 6 নম্বর পেজে চলে এলাম। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা। যদি তোমার পরিবারে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য থাকে তাহলে সদস্য সংখ্যা কটি ওখানে লিখবে, সংখ্যায় লিখবে। যদি একটি থাকে তো একটি লিখবে, না থাকলে লেখার দরকার নেই। তোমার পরিবারে প্রাপ্তবয়স্ক
ছেলে মেয়েদের নয়, প্রাপ্তবয়স্ক সদস্য কয়জন মাধ্যমিক পাস নয় ওখানে লিখে দেবে। বলতে পরিবারের প্রধান শিক্ষিত নাকি অশিক্ষিত নাকি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তিনি অশিক্ষিত না শিক্ষিত সেটা দেখে এখানে টিক চিহ্ন মারবে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যেভাবে তোমরা ফর্ম ফিল আপ করে এসেছো সেই রকমই এখানে শিক্ষিত না অশিক্ষিত সেটা টিক মারবে। সর্বোচ্চ শিক্ষিত যেটা লেখা আছে সে কি গ্র্যাজুয়েট পাস করা নাকি মাধ্যমিক দিয়েছে নাকি উচ্চ মাধ্যমিক পাস, ওই সাইটে শুধু লিখে দেবে। আর যদি না মাধ্যমিক পাস থাকে বা উচ্চ মাধ্যমিক না পাস করে থাকে তাহলে ওখানে কোনো লেখার দরকার নেই। এটা সকলের ক্ষেত্রে হবে না, যাদের যাদের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট করেছে তাদের পাশে ওখানটাই লেখা হবে। আর শিক্ষিত নাকি অশিক্ষিত ওটা টিক মেরে যাবে। 7 নম্বর পেজ, কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি তোমার পরিবারে এগুলোর কারোর থাকে তাহলে ওখানে হ্যাঁতে টিক করবে। যিনি এই পদে রয়েছেন তার সদস্যের নম্বর ওখানে লিখবে। যদি হ্যাঁ হয় কোন সদস্য কি সরকারির পেনশনভোগী, যদি হ্যাঁ হয় তো হ্যাঁতে টিক করবে আর না হলে নাতে টিক মারবে। যদি হ্যাঁ হয়ে থাকে যিনি সরকারের পেনশনভোগী তার সদস্য সংখ্যার নম্বরটা দেবে। যেইভাবে তুমি ফর্ম পূরণ করে আসছো যে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, ওই সদস্যের মধ্যে ওই ব্যক্তি কত নম্বর সদস্য আছে ওই নম্বরটাই দেবে। কোন সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন তাহলে হ্যাঁতে টিক মারবে, না হলে নাতে টিক মারবে। যদি হ্যাঁ হয় তাহলে জিএসটির নাম্বারটা দিয়ে দেবে। পরিবারের মোট বার্ষিক আয়, বলতে প্রতি মাসে তোমার বাড়িতে কত টাকা আয় হয় সেখানে এটা সংখ্যায় লিখে দেবে। অন্যান্য পরিচয় নথি, সিএ আবেদনের বর্তমান অবস্থান যদি থাকে, যাদের এসআইআর ফর্ম ফিল আপ থেকে বাতিল হয়েছে বা কোনো সমস্যা রয়েছে, যদি পরিবারের প্রধানের এই নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বরটা দেবে। আর যদি কোনো সমস্যা হয়ে না থাকে, যদি সব সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে প্রযোজ্য নয় টিক মারবে। এইভাবে সকল সদস্যের ক্ষেত্রে এই অ্যাপ্লাই করবে। যাদের ফর্মটা ফিরে এসেছে শুধু তার ঘরেই ওখানটায় আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বরটা ওখানে দিয়ে দেবে। তুমি ভাবছো আবেদন নম্বর আবার কোথায় পাবো, যেইখানে তুমি অনলাইনে আবেদন করেছিলে ওই ফর্মের ওপরে নম্বরটি দেওয়া আছে। সকল সদস্যের ক্ষেত্রে এইরকম তোমরা ফর্ম পূরকটা করে নেবে। 8 নম্বর পেজ, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি নেওয়া থাকে তাহলে ওই ক্রেডিট কার্ডের নম্বর, আইডি সংখ্যা আর যেই তারিখে এই ক্রেডিট কার্ডটি তৈরি করা হয়েছে বা ইস্যু করা হয়েছে সেই দিনটার তারিখটা, যার এই মৎস্যজীবী কার্ড নেওয়া হয়েছে বা যে কোনো কার্ড বা ক্রেডিট কার্ড নেওয়া হয়েছে সেই সদস্যের ঘরেই ওইটা ফর্ম পূরকটা হবে। না হলে যার নেই তো ফাঁকা থাকবে। এইরকম বুঝে শুনে ওইটা ফর্ম পূরক করে নেবে। যদি এসআইআর এর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি হ্যাঁ হয় তাহলে মালিকানার বিবরণ দেবে, যদি না হয় নাতে টিক মারবে। যদি এই দুটোর মধ্যে কোনোই না হয় তাহলে প্রযোজ্য নয় ওখানে টিক মারবে। যদি কোনো সমস্যা না হয় তাহলেই প্রযোজ্য নয় টিক মেরে দেবে। যেই সদস্যর ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে সেটা হ্যাঁতে টিক মারবে, যদি হয়ে থাকে তাহলে মামলার বিবরণটা দেবে। এই করে সব সদস্য পূরণ করবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, সদস্য নম্বর, তোমার পরিবারে শিশুর মধ্যে যে বড় আছে শিশুটির নাম লিখবে, তারপর শ্রেণী কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরনটা কি, সরকারি নাকি বেসরকারি না অন্যান্য, মানে সেটা লিখবে ওখানটায়। এবারে তারপরে যে আছে সেই শিশুর নাম লিখবে, স্ক্রিন শ্রেণীতে পড়ে সেটা লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে, ধরন কিভাবে ওটা লিখে দিয়ে টিক মেরে দেবে। এইভাবে সকল সদস্যর এটা পুরো করে দেবে। ওরা কিন্তু শিশুদের জন্য বড় থেকে ছোট পর্যন্ত সাজিয়ে সাজিয়ে লিখে দেবে। 10 নম্বর পেজে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু সদস্য 1 এর যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে ওখানে হ্যাঁতে টিক মারবে, যদি টিকাকরণ এখনো হয়নি তাহলে ওখানে নাতে টিক মারবে, বলতে টিকা করা হয়নি ওখানে টিক মারবে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আর আইডি ওখানে দিতে হবে। এবার শিশু সদস্য 2 এর যদি হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক মারবে, যদি না হয়ে থাকে তাহলে নাতে বা ওই টিকাকরণ হয়নি ওখানে টিক মারবে। এরকম করে ওটাও পূরণ করে নেবে। এবার আছে সরকারি প্রকল্পের আওতার সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক মারবে, যদি না হয় তো নাতে টিক মারবে। যদি হয়ে থাকে তিনি কোন প্রকল্প থেকে এই টাকাটা পাচ্ছেন সেই প্রকল্পের নাম ওখানে লিখবে। যদি তুমি প্রকল্প পেয়ে থাকো তাহলে 11
নম্বর পেজে এসে দেখো, যদি তুমি যেই প্রকল্পটা পেয়ে থাকো তার একটা নাম লিখবে, 1 নম্বরের পাশে তুমি ওটা লিখবে যে কিষাণ বন্ধু তুমি প্রকল্প পেয়ে থাকো। আর যদি তুমি এই প্রকল্প থেকে প্রত্যাহার করতে চাও তাহলে কৃষক বন্ধুর যে ওপাশে হ্যাঁ আছে না, ওখানে হ্যাঁতে টিক করলে তুমি আর কৃষক বন্ধু যে প্রকল্পটা আর পাবে না। তাই কোনোভাবে ওই হ্যাঁগুলোই টিক মারা যাবে না। যদি মেরে ফেলো তাহলে ওই সুবিধাটা আর পাবে না যেটা তুমি এখন পাচ্ছ। 1 নম্বরে কৃষক বন্ধু, বেকার ভাতা, এইরকম যেগুলো পাচ্ছ তুমি যদি প্রধান যেগুলো পাচ্ছেন সেগুলো শুধু লিখে দেবে, হ্যাঁতে টিক মারলে ওগুলো থেকে আর পেনশন পাবে না। এরপরে সদস্য 1 যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক মারবে, যদি না পেয়ে থাকে নাতে টিক মারবে, যদি না পেয়ে থাকে নাতে টিক মারো, তাহলে ওখানে কোনো লেখার দরকার নেই, হ্যাঁ বা না কোনো কিছু করার দরকার নেই। এইভাবে এটা ফর্মটাকে পূরক করে ফেলবে। এবারে আমরা যদি 12 পৃষ্ঠাতে দেখি ঘোষণা ও সমিতি, আমি এই ফর্মে ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী। তুমি যেগুলো তথ্য ওখানে লিখেছো সেগুলো কি তুমি সম্মত, তাহলে সম্মতিতে টিক মেরে দেবে। 13 নম্বর পেজে কি লিখতে হবে এটা বলছি। স্বাক্ষরের উপরে যে ফাঁকা অংশটা আছে পরিবারের যে প্রধান তার স্বাক্ষর এখানে দিতে হবে। যারা এই ফর্ম ফিল আপটা কালেক্ট করবে তারা এখানটায় লাস্টে ফর্ম পুরো করে তারাই ওটা নিয়ে নেবে, তোমাকে আর কোনো বেশি কিছু করতে হবে না। তাহলে এই ছিল আজকের ফুল প্রসেস। যদিও এরপরে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে বা উপরে আমি নাম্বারটা ট্যাগ করে দিচ্ছি, ওখানটায় গিয়ে শুধু মেসেজ করবে, আমি রিপ্লাই দেবো। যদি তুমি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, কারণ আমরা প্রতিনিয়ত বা নতুন নতুন আপডেট আমরা তোমাদের দিতে থাকবো, যেটা তোমরা সহজভাবে বুঝে নেবে। আর কোনো ডাউট থাকলে তো মেসেজ তো করার সুবিধা পাচ্ছই, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তোমার জন্য উপকৃত হবে।